30 মে 1981। বাংলাদেশের মানুষ জানত তাদের প্রেসিডেন্ট চট্টগ্রামের সার্কিট হাউসে রাত্রি যাপন করছেন। তারা কেউ জানত না এই রাতই তার শেষ রাত। যখন জানল তখন লক্ষ মানুষ রাস্তায় নেমে আসলো। নেমে এসে তৈরি করলো এক শোক কাফেলা, যে শোকের কাফেলা বাংলাদেশ এর আগে কখনো দেখেনি এর পরেও। ক্ষমতা রাজনীতিবিদদের নিঃস্ব এবং নিঃসঙ্গ করে দেয়। আপনি আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসবেন, ক্ষমতা আপনার জনপ্রিয়তা শুষে আপনাকে অজনপ্রিয় করে ছেড়ে দেবে। আপনি নিঃস্ব হয়ে যাবেন। এর উজ্জ্বল ব্যতিক্রমদের একজন ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের কি এমন ম্যাজিক ছিল যে উনি যখন পৃথিবী থেকে বিদায় নিলেন তখন লক্ষ মানুষ তার জন্য আহাজারি করল, তার জন্য কাঁদল। কেন নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা তাদের সম্পাদকীয়তে লিখল, প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশকে দুর্ভিক্ষ পীড়িত, সাহায্য নির্ভর একটা দেশের নেতিবাচক ইমেজ থেকে বের করে নিয়ে এসেছে। যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না। জিয়া এসে পলিটিক্যালি এমন একটা কাজ করলেন যেটা হচ্ছে অ্যাবসলিউট একটা ইউটার্নের জায়গা, গিভেন যে সে মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। এবং সময়টা কীরকম ছিল 70-এর দশকে। 70-এর দশকে যারা মিলিটারি অফিসাররা টেক ওভার করেছেন অথবা কু করেছেন হোয়াটএভার সারা দুনিয়াতে, তারা দুইটা জিনিস করেছেন সারা দুনিয়াতে কমন। একটা হচ্ছে ওনারা অথরিটেরিয়ান রেজিম কায়েম করেছেন, একদলীয় শাসন অথবা সাদ্দাম হোসেন টাইপ অথবা লিবিয়ার গাদ্দাফি টাইপ শাসন ব্যবস্থা কায়েম করেছেন। দ্বিতীয়ত হচ্ছে তারা বলয় বেছে নিয়েছেন খুব সিরিয়াসলি। কেউ কেউ আছে খুব এক্সট্রিমলি ওয়েস্টার্নাইজড হয়ে গেছে, দালালি করেছে, আপনার দেশের স্বার্থ ক্ষুণ্ণ করেছে, অথবা ধরেন নাসেরের মতো ইজিপ্টের। আমরা চাই শান্তি, যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে কাজকর্ম করতে পারে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে, শান্তিতে রাত্রেবেলা নিদ্রা যেতে পারে। জিয়াউর রহমান দেখেন কি কাজটা করেছে, সেটা হচ্ছে যে উনি মিলিটারি ইন্ডিভিজুয়াল হবার পরেও উনি একটা প্লুরালিস্টিক ডেমোক্রেসিতে রিটার্ন করেছেন। এইটা হচ্ছে তার পলিটিক্সের, যেটা বলি যে জিয়ার সিনথেসিসের কি মিথস্ক্রিয়া, যে তিনি এত পপুলারিটির সময়টাতে তিনি টেক ওভার করেছেন। উনি যদি মিলিটারি গভর্নেন্স কন্টিনিউ করতে পারতেন, এর সাথে করেছেন 9 বছর তারপরে এসে করেছে, ইজিলি করতে পারতেন, উনি করেন নাই। উনি একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে চলে আসছেন। আমি এখন আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই মুহূর্ত থেকে দেশের সামরিক আইন প্রত্যাহার করা হলো। বাংলাদেশের অগ্রযাত্রার ভিত তিনি স্থাপন করেছেন। তিনি যেমন রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের সবচেয়ে গৌরবের যুদ্ধের তিনি নেতৃত্ব দিয়েছেন। Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh on behalf of our great national leader, Sheikh Mujibur Rahman. And once I was told about it, and having known the earlier background that the Pakistanis were out to kill our people, the civilian population and the Bengali army personnel, we had no other way but to take up arms and fight our way out. We captured the radio station at Chittagong on 27, and I had to go up in the air because I found the Pakistanis were concentrating very heavily in Chittagong, and they had started bringing in the 16th Division. As a last resort, I wanted to tell the world what was happening
and I went up the air in the evening and I met the declaration. Having heard me over the radio, the other regiments of East Bengal Regiment and the East Pakistan Rifle and the police force also, they revolted. আমাদের ইতিহাসটা হলো উই রিভোল্ট টু বিদায় পৃথিবী। যেরকম যেভাবে যে উই রিভোল্ট বললে বাঁচি কি মরি হিসাব নেই দাঁড়াই গেছিল, আপনার বাচ্চা ছেলেটা 24-এ কিন্তু একইভাবে বিদায় পৃথিবী বলে দাঁড়িয়েছে, ওই একই স্পিরিট। As a youth, I see President Ziaur Rahman as a figure of action, discipline and visionary leadership. তিনি বাংলাদেশ বিনির্মাণ তথা নতুন বাংলাদেশ গড়ে তোলারও নেতৃত্ব দিয়েছেন। তিনি একটা যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পেয়েছেন, যেখানে দুর্ভিক্ষ ছিল, যেখানে মানুষের ভরসা, নিজের প্রতি আত্মবিশ্বাস চলে গিয়েছিল। দেশের লোক তো গরিব, প্রধানত এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না আর কি। আমার ছেলেদেরও কোনো সময় কোনো বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমরা সবসময় রেশনের চালই খাই, সবসময় চাল। মাইনা যা পেতেন সত্যি কথা বলতেন না, মাইনা ছিল বোধহয় পে স্লিপ যা আসতো আর কি 2200 বোধহয়, উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। মরহুম প্রেসিডেন্ট সাহেব তোমার আব্বার, আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো দর্জি। এরকম কিছু মনে আছে তোমাদের? আমার এই শার্টটাই আব্বুর ছিল, আমার এটাই ওনার বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কোকো এরকম কোনো? আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। কারণ উনি ফিল করছেন যে উনি একটা গরিব দেশের দায়িত্ব নিয়েছেন এবং ওইটার জন্য ওনার ওই লাইফটাই যথেষ্ট। সো এইটা যে কত বড় একটা ফিলোসফি বর্তমান পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এইটা বোঝার মতো অনেক ব্যাপার আছে। তিনি আত্মবিশ্বাস স্থাপন করেছেন, তারপরে মানুষের সাথে কথা বলেছেন, মানুষের প্রয়োজন অনুধাবন করেছেন, তারপরে দেখেছেন যে মানুষের বেঁচে থাকার জন্য যেমন কর্মসংস্থান দরকার, সেই জন্য তিনি দেশে এবং বিদেশে কর্মসংস্থান তৈরি করেছেন। নিরক্ষরতা দূর করার দায়িত্ব আমাদের সকলের। ইউনিয়ন কাউন্সিলগুলিকে সে দায়িত্ব নিতে হবে। খালি ঢাকা সরকারের কাছে ঠেলে দিলে হবে না। ঢাকায় সরকার থাকবে না, ঢাকা সরকার এখন গ্রামে থাকবে, গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে। আপনারাই সরকার হয়ে গেছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। পারবেন? পারেন। জিয়া এসে বাংলাদেশের রাষ্ট্রটাকে এই সময় এই যে সামাজিক মানে সোশ্যালিজমের ধারার থেকে ক্যাপিটালিজমের দিকে, সে সময় উনি গিয়ে বিদেশি বিনিয়োগকারীকে আহ্বান জানাইলেন, উনি আরএমজিতে প্রাইভেট সেক্টরকে নিয়ে আসলেন, উনি কি বলে আরএমজিতে কোরিয়াতে ট্রেনিং করতে লোক পাঠাইলেন। আজকে বাংলাদেশের অর্থনীতি যে কয়টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে অন্যতম হলো গার্মেন্টস, এবং এই গার্মেন্টসের সূচনা হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। দেশ গার্মেন্টস প্রথম বাংলাদেশে গার্মেন্টস ব্যবসা শুরু করে। ইন্ডাস্ট্রি করার জন্য তো ওনার একটা জায়গা, বড় জায়গা দরকার ছিল। কালভার্ট এরিয়াতে জায়গাটা অ্যালোকেশন করা, এটা তো উনি ইচ্ছা করলেই পারতেন না, তো গভর্নমেন্ট যদি অপিনিয়ন না দিত, যদি ওনাকে সাপোর্ট না করতো, জায়গাটা পেয়েছেন। তারপর ওই সময় আপনার ইন্ডাস্ট্রিটা ডেভেলপমেন্ট করার জন্য এই 126 জনকে যে ট্রেনিংয়ে পাঠাইতে হবে, তাদের পেছনে যে খরচ হবে, তাদেরকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, পাসপোর্ট দেওয়া, এবং তাদেরকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অডিটোরিয়ামে নিয়ে ওরিয়েন্টেশন করা, সমস্ত কিছুর পেছনে তো যেহেতু উনি ড্রাইভিং ফোর্সে ছিল, আর ব্যাকগ্রাউন্ডে যে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্ট যদি ওই সময় সাপোর্ট না দিত তাহলে তো এটা হতো না। আমার অর্থনীতির যে আজকের 3টা ফাউন্ডেশন, এর প্রত্যেকটা ফাউন্ডেশনের বীজ রোপণ করে গেছেন সে। প্রথম ফাউন্ডেশনকে দেখেন কৃষি। কৃষির আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে কৃষককে এম্পাওয়ার করা, বীজ কেনার টাকা দেওয়া, কীটনাশক কেনার টাকা দেওয়া, তারপরে হচ্ছে নতুন যে আপডেটেড টেকনোলজি এসছে এগুলোর সাথে পরিচয় করায়া দেওয়া। এর প্রত্যেকটা কাজ উনি শুরু করেছেন। ঋণের ব্যবস্থা করলেন, সুদমুক্ত ঋণ অথবা অল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন তখন আমার কাছে মনে হয় যে ওনার স্পেসিফিক কিছু ভিশন ছিল
বাংলাদেশ পুনর্গঠনের ক্ষেত্রে। তার ভেতর আমরা বলবো কৃষক নির্ভর অর্থনীতি এবং কৃষকদের সেই জায়গাটায় স্বাবলম্বী করা। দ্বিতীয়ত আমি বলবো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু এখন যেটা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, সেটার থ্রুতে কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট আরও বেশি এস্টাবলিশড হয়েছিল সেখানে। আজ আমরা গর্ব করে বলি যে নারী শ্রমবাজারে অংশগ্রহণ করছে, আমাদের রপ্তানিমুখী শিল্পযাত্রা ঘটেছে। এটারও গোড়াপত্তন করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উইমেনকে চ্যারিটিতে না, বরং উইমেনকে এম্পাওয়ারমেন্টে উইমেনকে কনসিডার করা হয়েছিল। সেখানে তার উইমেনকে প্রোটেক্ট করতে হবে না, বরং উইমেন পার্টিসিপেট করবে। যেমন গ্রামের পর গ্রাম তিনি ঘুরেছেন এবং সেইখানে যেটা দরকার কৃষির প্রাণ অর্থাৎ পানি জল, সেইটার জন্য তিনি খাল কাটা কর্মসূচি গ্রহণ করেছেন এবং সবুজ বিপ্লব ঘটিয়েছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা ভিশনারি পলিসি ছিল ওয়ান ভিলেজ ওয়ান ফার্ম, মানে প্রতিটি ভিলেজে প্রতিটি গ্রামে একটা প্রোডাক্টিভ ফার্ম থাকতে হবে, এক বা অধিক, যেন ওই গ্রামের মানুষ নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে সেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে। ফ্যামিলি প্ল্যানিংয়ে ইনক্লুশন অফ দ্য ইমাম, ধর্মীয় যারা আমাদের গুরু আছেন তাদেরকে ইনক্লুড করা বিচক্ষণতার পরিচয় বলে আমি মনে করি। উনি ইমামদেরকে ট্রেনিং দিচ্ছেন, তারাই আবার গিয়ে সোসাইটিতে বলছে যে জন্ম নিয়ন্ত্রণ দরকার আছে, বিকজ এভাবে যদি বেড়ে যায় সো এই রাষ্ট্রটা খাদ্য সংকটে পড়বে। সে কিন্তু কোনো বলয়ে যায় নাই, ওয়েস্টার্ন ক্যাপিটালিস্ট বলয়ে সে যায় নাই, আবার টোটালি রাশিয়ামুখী যে সোভিয়েত ইউনিয়নের বলয় সেখানেও যায় নাই। থার্ড যে ন্যাম বলয় ছিল সেটাতে সে অত্যন্ত দূরত্ব সহকারে সম্পর্কটা বজায় রেখেছে, মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক মেনটেন করা এবং কোনো বলয় থেকে ডিসকানেক্ট আবার নিজেকে করে নাই, রাষ্ট্রকে করে নাই। তাহলে এই যে ম্যাচিওর রিলেশনশিপ, যে আমার রাষ্ট্র স্বার্থ সাপেক্ষে প্রত্যেকের সাথে আমি সম্পর্ক করব, কারোর সাথে সম্পর্কহীনতা থাকবে না, কিন্তু আমার জাতীয় স্বার্থের প্রায়োরিটি থাকবে। ঠিক একই সাথে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপেও তিনি নিজস্বতা দেখিয়েছেন। ৭৭ জাতি বা G77 বলে সেগুলোতে তিনি নেতৃত্ব দিয়েছেন। আমি যখন সৌদি আরবে গিয়েছি আপনার, তখন সৌদির লোকালরা বলেছে এটা কাইন্ড অফ এর কিংবদন্তি হয়ে গেছে যে উনি যখন সৌদিতে গেছেন এই ধূসর মরুভূমি দেখে আফসোস করছিল যে আমার এখানে তো কোনো গাছপালা হয় না। তখন নাকি উনি বাংলাদেশে এসে এই পরিবেশ বিজ্ঞানী অথবা যারা বোটানি বোঝেন এদের কাউকে জিজ্ঞেস করেছিল যে আমাদের কোনো গাছ কি মরুভূমিতে হবে কিনা। তখন তাকে হয়তো কেউ অ্যাডভাইস করেছে যে আমাদের নিম গাছটা ওখানে হওয়ার সম্ভাবনা আছে। তখন উনি ওই যে নিম গাছটা গিফট করেছিলেন। এবং আমরা যে মক্কাতে গিয়েছি, আপনার রাস্তার মাঝখানে যে ওই ডিভাইডারটা থাকে, ডিভাইডারের উপরে পাশে প্রচুর নিম গাছের চারা দেওয়া আছে এবং ওইটাতে অনেক আরবরা আমাকে বলেছে এটাকে সাজারতু জিয়া বলে, জিয়া গাছ বলে। নথি আমি নিজে পড়েছি আপনার ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের সেই লেট 70s একটা নথি। সেখানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্যাবিনেট অফিসের সাথে আলোচনা করতেছে যে ইরাক ইরানের মধ্যে যে টেনশন চলছে সেই জায়গাটাতে আমরা বাংলাদেশের প্রেসিডেন্টকে কাজে লাগাতে পারি কিনা। দেখেন, একটা লোক ছোট্ট একটা দেশের রাষ্ট্রপ্রধান, ইরাক ইরান যুদ্ধের আপনার ফয়সালার জন্য তাকে যাইতে হয় এবং গ্লোবালি ইম্প্যাক্টফুল এমন কোনো ফোরাম নাই যেখানে জিয়া রহমানের গুরুত্বটা আপনার ওই সময় একটা ভাইটাল রোল প্লে করে না। একই সাথে সাথে আজকের যে বড় বৃহৎ শক্তি হিসাবে চীন আবির্ভূত হয়েছে তাদের সাথেও তার সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে গেছে। অল্প সময়ের মধ্যে আপনি গ্লোবাল কমিউনিটিতে যদি জিয়া রহমানের বিচরণ দেখেন, তাহলে আমি যেটা বলতেছি এই যে বাংলাদেশি পরিচয়টা, এই পরিচয়টা যে একটা সিভিলাইজেশনাল গ্লোবাল পরিচয়,
মাল্টিপোলার ওয়ার্ল্ড আমরাও যে একটা পোল হয়ে উঠবে তার আয়োজন তো উনি শুধু লোকালে শুরু করেন। একটা হচ্ছে আমার উদ্যোক্তা শ্রেণীকে বাকশালীরা এসে ধ্বংস করে দিয়ে গেছে ৭২ থেকে ৭৫-এ, জাতীয়করণ করা, ডিসকারেজ করা, দখলের রাজনীতি করা। সেখানে এসে জিয়াউর রহমান নতুন একটা ক্লাস অফ এন্টারপ্রেনারশিপ তৈরি করলেন। এই যে দেখেন আজকে ফজলে হাসান আবেদ, তারপরে এই যে টোটাল এই প্রজেক্টগুলো, জাফরুল্লাহ চৌধুরীকে জমি দেওয়া, গণস্বাস্থ্য কেন্দ্র বানাইতে দেওয়া, এই প্রত্যেকটা কিংবদন্তির মানুষ তৈরি হয়েছে জিয়াউর রহমানের সময়। যে তার কাছে পৌঁছতে পারছে, নেগোশিয়েট করেছে, এটা আমাকে দিতে হবে দেশের জন্য, তিনি দিয়ে দিয়েছেন। ১ লক্ষ টাকা দরকার, গেছে ওইখানে বলছেন হ্যাঁ দিয়ে দেন, জমি দিয়ে দেন, যা দরকার দিয়ে দিয়েছে। আমাদের জনগণ, আমাদের ন্যারেটিভ সব কিছু ছিল যে আমরা একটা সমাজতন্ত্রের দিকে যেতে চাই। জাসদের যে বিপ্লব ছিল তার সমাজতন্ত্রের জন্য। আপনি সেখানকার ওই সময়কার মেইন স্ট্রিম অর্থনীতিবিদ যারা ছিলেন, রেহমান সোবানরা, ওনারাও কিন্তু সমাজতন্ত্রের পক্ষে। আপনি যদি এই সময়কার জনগণের সাথে কথা বলেন, তারাও সমাজতন্ত্রের পক্ষে। সো সেই সময় কিভাবে করে জিয়াউর রহমানের মতো একটা মানুষ, যিনি অ্যাকচুয়ালি সামরিক বাহিনী থেকে আসছেন, ঘটনাচক্রে উনি রাষ্ট্র ক্ষমতার শীর্ষে চলে আসছেন, উনি এটাকে কিভাবে আমাদের একটা ক্যাপিটালিস্ট দিকে নিয়ে গেলেন, আমার কাছে এটা একটা মিরাকল লাগে। বাংলাদেশি জাতীয়তাবাদকে এটা বাঙালি জাতীয়তাবাদের একটা অপোজিট মনে করা হয়, মনে করে এটা ওইরকম একটা জাতি। নো, এইটা ওইরকম কোনো জাতীয়তাবাদ নাই। জিয়াউর রহমান এটাকে বলতেছে সার্বিক জাতীয়তাবাদ। এখন সার্বিক জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? এখানে ধর্মীয় ঐতিহ্যের আবেগ আছে, এখানে ভাষার ব্যাপার আছে, এখানে সংস্কৃতির ব্যাপার আছে। শুধুমাত্র এটা ভাষাভিত্তিক না, সার্বিক মানে একটা জাতি গোষ্ঠীর মধ্যে তার সংস্কৃতির যত উপাদান আছে সে সবকিছুকে ধারণ করতে চায়। এখন যখন সবকিছুকে ধারণ করে একটা আদর্শ বা চিন্তা দাঁড়ায়, তখন সেটা আর ক্ষুদ্র জাতিবাদী জায়গায় আটকায় থাকে না, তখন এটা হয়ে যায় একটা সিভিলাইজেশনাল অ্যাপিল। ফলে এই যে বাংলাদেশ একটা ভূখণ্ড, এই ভূখণ্ডটা একটা সভ্যতাগত পরিচয়। এবং জিয়াউর রহমান সাহেব কিন্তু স্পষ্ট লিখেছেন কিভাবে সম্ভব। উনি ওই সময়ই বলতেছেন যে আমরা জিওগ্রাফিক্যালি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছি। আমরা যে জিওগ্রাফিক্যালি গুরুত্বপূর্ণ জায়গায় আছি, এই জায়গাটা কখনো আমাদের তথাকথিত শত্রু রাষ্ট্রের কারণে, বন্ধু রাষ্ট্রের কারণে, এই সমস্ত এসের কারণে এটা কখনো আমাদের রিয়েলাইজ করা হয়নি। এখন সেই তর্কটা আপনি দেখবেন যে সামনে আসতেছে যে আমরা পুরো 7 সিস্টার জোনের একমাত্র সমুদ্রের প্রভু। জিয়ার একটা ইন্টারেস্টিং, জিয়া ওয়াজ এ ভেরি কালচার পারসন। আপনারা কি কেউ জানেন জিয়াউর রহমানের মা কলকাতা বেতারের শিল্পী ছিলেন? ডু ইউ নো জিয়া রোট এ ফেমাস স্ক্রিপ্ট, একটা ফেমাস স্ক্রিপ্ট লিখছেন। সো দিস ইজ এ গাই হু ইজ হাইলি কালচার। আমাদের ছোটকালে বিটিভিতে বৃহস্পতিবারে মুভি দেখাইতো, আমরা ওয়ার্ল্ডের বেস্ট মুভিগুলো দেখছি। ব্রিজ অন দ্য রিভার কাওয়াই, হ্যাঁ, রোমান হলিডে। বাংলাদেশে সাউথ এশিয়ান কান্ট্রির মধ্যে ওয়ান অফ দ্য ফার্স্ট কান্ট্রিজ যেটা কালার টিভি আসছে, নতুন করে করছেন। হি ওয়াজ হাইলি ফোকাসড অন কালচার। তো এই জায়গাগুলো যদি বিবেচনা করি, আমি জিয়ার রাজনীতিকে দেখি এই পলিটিক্স অফ সিনথেসিস, মিথস্ক্রিয়ার একটা সমন্বয় ছিল, যেটার কেন্দ্রে ছিল হচ্ছে মানুষ, আমার রাষ্ট্র, আমার দেশ, আমার জনগণ, এর প্রতি ভালোবাসা। এই পলিটিক্সটাই হচ্ছে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ভবিষ্যৎ। এখন ক্রিটিক হইতে পারে জিয়াউর রহমান কি কোনো ভুল করেন নাই? অবশ্যই করেছেন, আপনি অবশ্যই সমালোচনা করতে পারেন। মোটা দাগে জিয়াউর রহমানকে যারা ক্রিটিক করেছেন 3টা জায়গাতে করেছেন। একটা জায়গাতে করেছেন হচ্ছে ৭৯ নির্বাচনে জিয়াউর রহমান যে আওয়ামী লীগের 4 টুকরা হয়ে যাওয়া 4 খণ্ডকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়েছেন, সে ঠিক করেছেন কিনা। দ্বিতীয় ওনার ক্রিটিক হচ্ছে শেখ হাসিনাকে, রেহানাকে দেশে ফিরতে দেওয়ার অনুমতি দেওয়াটা ঠিক হয়েছে কিনা। কারণ এই রকম একটা পতিত স্বৈরাচারের পরিবারকে দেশে ফিরতে দেওয়াটা কি দেশের জন্য ভালো হয়েছে কিনা, এবং ওনার পার্সোনালি তো উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, ওনার জীবন দিয়ে এটার মাসুল দিতে হয়েছে ওনাকে। আর থার্ড হচ্ছে এরশাদকে সেনাপ্রধান করা সঠিক সিদ্ধান্ত ছিল কিনা। জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তখন তার বয়স 41 বছর এবং তিনি মাত্র 45 বছর বয়সে শাহাদাত বরণ করেন। এত অল্প বয়সে, এত অল্প সময়ে তিনি বাংলাদেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নবজাগরণের জন্ম দেন। কিছু ভালোবাসার জায়গাটা আছে যেটা অকৃত্রিম। আপনি জোর করে মানুষকে দিয়ে একটা সভা সমাবেশ করতে পারবেন, সবকিছু করতে পারবেন, কিন্তু আপনার অনুপস্থিতিতে কত মানুষ আপনার প্রশংসা করছে বা আপনার টান অনুভব করছে, সেটাই মূল ভালোবাসার জায়গাটা।